নিহান ভাই, আমাকে মেরো না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যা বলবা আমি তাই শুনবো। তাও আর মেরো না। কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে হাত থেকে বেতটা ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে নেহাল। কোনোভাবে রাগ কমছে না, বরং রাগ বাড়ছে। এদিকে মেহেক ভয়ে গুটিসুটি মেরে খাটের এক কোণায় বসে বসে ফুপাচ্ছে। রাগে নিজের চুল খামচে ধরে নিচে বসে পড়ে নেহাল। মেহেকের দিকে তাকিয়ে বলে, মেহেক, সত্যি সত্যি বল, আশা কোথায়? মেহেক কান্নারত অবস্থায় বলে, সত্যি বলছি নেহাল ভাই, আমি জানি না আশা আপি কোথায়। মেহেকের কথা শুনে নেহাল রাগে মেহেকের গলা চেপে ধরে। এদিকে গলা চেপে ধরায় মেহেকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়। এটা দেখে নেহাল রাগে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাটের ওপর। নরম বিছানা হওয়ায় অতটাও ব্যথা পায় না। নেহাল খাটের এক কোণায় বসে রাগে গজগজ করতে থাকে। মেহেকের দিকে তাকিয়ে নেহাল বলে, আমি খুব ভালো করে জানি মেহেক, তুই জানিস আশা কোথায়। আশার ভুলের শাস্তি এখন তুই পাবি। তোকে প্রথমেই ভালো করে বোঝালাম, বুঝলি না। এখন দেখ, তোর জীবন আমি জাহান্নামে পরিণত করব। আমার সাথে গেম খেলা, মেহমিতা আহমেদ নেহালের সাথে গেম খেলা। এবার তোদের দুই বোনকে বোঝাবো কত ধানে কত চাল। প্রচন্ড গলা ব্যথা নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকায় মেহেক। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে মেহেক। সে মানতে পারছে না তার নেহাল ভাই তার গায়ে হাত তুলেছে, যে কিনা কখনো জোরে ধমকও দেয়নি তাকে। নিজেকে কোনো রকমের সামলে রুম থেকে বের হয় মেহেক। কিছুক্ষণ আগে যেখানে গান বাজনা মানুষের হইচই হচ্ছিল, এখন সেটা নীরবতা বিরাজ করছে। গত 2 দিন ধরে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির বড় মেয়ে মেহনাজ খানম আশার বিয়ে উপলক্ষে। আর সেই মেহনাজ খানম আশা বিয়ের দিন পালিয়ে গেছে। কার সাথে পালিয়েছে সেটা সবার অজানা। এদিকে ছেলে পক্ষের সবাই কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির। আর এইদিকে নতুন বউ পালিয়েছে। এটা কয়েক মিনিটের মধ্যেই যেন পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে। কথাটা কানে যাওয়ার সাথে সাথে নেহাল দৌড়ে মেহেকের রুমে আসে। নেহাল মেহেকের চাচতো ভাই। মেহেক, আশা কোথায়? আমি জানি না আশা আপি কোথায়। দেখ মেহেক, মাথা গরম করাস না। আমি ভালো করে জানি তুই জানিস আশা কোথায়। দেখ, ছেলে পক্ষের সবাই চলে এসেছে। তুই সত্যি সত্যি বল আশা কোথায়। আমি সত্যি বলছি নেহাল ভাই, আমি জানি না আশা আপি কোথায়। মেহেকের কথা শুনে রাগে সারা শরীর জ্বলছে নেহালের। আশা আর মেহেক, এরা যা কিছু করে একে অপরের সাথে শেয়ার করে। আর সেখানে এই ভরা বিয়ে বাড়িতে একা একা পালানো আশার পক্ষে সম্ভব নয়। পালাতে হলে কারোর না কারোর সাহায্য লাগবে। আর সেখানে মেহেক কিছুই জানে না, এটা যেন বিশ্বাস করার মতো নয়। তাও নিজেকে সামলে নিয়ে বলে, দেখ মেহেক, বাড়ির সম্মান জড়িয়ে আছে এখানে। আশাকে না পেলে এখন কি হবে তুই ভাবতে পারছিস? তাই সত্যি বল আশা কোথায়, আর কার সাথেই বা পালিয়েছে। সত্যি বলছি মেহেক ভাই, আমি জানি না। মেহেকের কথা শুনে রাগে নেহাল মেহেককে বেত দিয়ে কয়েকটা বাড়ি দেয়। তারপরও স্বীকার করে না মেহেক। রাগ আরো বেড়ে যায়। রাগে আরো কয়েকটা বাড়ি দেয়। এদিকে ব্যথায় কোকিয়ে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে বেতটা ফেলে দিয়ে আবারও শান্তভাবে জিজ্ঞাসা করে, কিন্তু মেহেক একটা কথাই সে বলে, সে কিছুই জানে না। এদিকে ছেলে পক্ষের সবার সাথে নেহালের বাবা চাচাদের কথা কাটাকাটি হচ্ছে। এর মধ্যে কেউ একজন বলে, আপনাদের ছোট মেয়ের সাথে বিয়ে দিন না, তাহলে তো ঝামেলা শেষ। কথাটা কানে আসতেই নেহাল রাগী দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। নেহালের তাকানো দেখে লোকটা ভয় পেয়ে যায়। আমাদের ছোট মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তাই এই কথা বাদ দেন। আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিন। কথাটা বলে উঠে গেল নেহালের বাবা। নেহালের বাবার কথা শুনে কিছুটা শান্ত হয়ে ছেলে পক্ষ সবাই বসেছে। এদিকে কথাটা শুনে রাগ আরো তিরতির করে বাড়তে শুরু করে নেহালের। শুধুমাত্র মেহেকের জন্য আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে সবাইকে। আজ যদি সে আশাকে পালাতে সাহায্য না করত, তাহলে সে পালাতে পারতো না।
কিছুক্ষণের মধ্যেই আশার বদলে মিনার সাথে রহিমের বিয়েটা হয়ে যায়। ছেলেপক্ষের সবাই দেরি না করে খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শেষ করে বিদায় নেয়। প্রথমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করায়, পরবর্তীতে বিয়ের কার্যক্রম দ্রুত শেষ করে বউ নিয়ে চলে যায়। বাড়ির সবাই একত্রে বসে কিছু একটা আলোচনা করছে। মেহেক আস্তে আস্তে গিয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ে। মেহেকের বাবা মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি ভালো করেই জানেন তার ছোট মেয়ে তার বড় মেয়েকে পালাতে সাহায্য করেনি। তিনি খুব ভালো করেই তার ছোট মেয়েকে চেনেন। মেহেককে দেখে নেহাল আরো রেগে যায়। রাগে চোখ মুখ লাল হয়ে আসে। নেহাল আদনান হোসেনের দিকে তাকিয়ে বলে, চাচা, আপনাদের কথা অনুযায়ী আপনার ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু যে নিজের বাবার সম্মান বাঁচাতে পারে না, উল্টো পুরো পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, এমন মেয়েকে আমি কখনো বিয়ে করব না। আমি এখন এই মুহূর্তে সবার সামনে বলছি, আমি মেহমিত আহমেদ নেহাল সবার সামনে বলি, আমি জীবনে বেঁচে থাকতে এই মেহেককে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে মেহেকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেহেক নিজেকে সামলে বলে, আমিও কখনো আপনার মতো এমন অহংকারী লোককে বিয়ে করব না। আমিও সবার সামনে দাঁড়িয়ে কথাটা বললাম। মেহেকের পাল্টা জবাব শুনে নেহাল রাগী দৃষ্টিতে তাকায়। মেহেক ভয় না পেয়ে সেও রাগী দৃষ্টিতে তাকায়। মেহেক মনে মনে বলে, আপনি আমার সরলতা দেখেছেন নেহাল ভাই, এবার দেখবেন আমি কি। আমাকে দুর্বল পেয়ে অনেক কষ্ট দিয়েছেন, এবার আর আপনি আর কিচ্ছু করতে পারবেন না আমার। আমি আপনাকে আর কখনো আমার জীবনে জায়গা দিব না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে মেহমিত আহমেদ নেহাল নামে কেউ ছিল না, আর কেউ থাকবেও না। এরকম না করলেও তো পারতে তুমি। মা মরা মেয়েটার সাথে এমন করার কি দরকার ছিল বাবা তোমার? একটু ভালো করে বোঝালেই তো ও বুঝতো। নেহালের মা কথাগুলো বলে নেহালের দিকে তাকিয়ে থাকে। নেহাল মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি জানো না মা, ওকে ভালো করে বললেও ও আমার কথা মানতো না, এই জন্যই এই ব্যবস্থা করেছি। আর হ্যাঁ, তুমি ওর হয়ে একটা কথাও বলবে না, অনেকবার বেড়েছে ও। নেহালের মা নেহালের হাত ধরে বলে, বাবা, একটু রাগটা কমা, এত রাগলে হবে? মেহেক এমনিতেই তোকে দেখে ভয় পায়, তার মধ্যে তুই যদি এমন রাগারাগি করিস তাহলে তো তোদের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। এমনিতেই অনেক কষ্টে তোর বাবা ব্যাপারটাকে সামলিয়েছে, দেখ, ও ছোট মানুষ, রাগে হয়তো উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে, তুইও বলতে কম করিসনি। আমি বলি কি বাবা, একটু ঠান্ডা মাথায় সব ভেবে চিন্তে করবি। আর হ্যাঁ, ওর গায়ে হাত তুলবি না। আমি জানি আশা পালানোর ব্যাপারে মেহেক কিছুই জানে না, কারণ সকাল থেকে মেহেক আমার সাথেই ছিল। আর আশা পালানোর কথা শুনেই মেহেক আশার রুমে গিয়েছিল। কথাগুলো বলে নেহালের মা চলে গেল। নেহাল তার মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে, তুমি চিন্তা করো না মা, কেউ জেনে বুঝে নিজের কলিজায় আঘাত করে, ওইটুকু ওর পাওনা ছিল। নেহালের বাবা নেহালের রুমের সামনে দাঁড়িয়ে বলে, আসবো নেহাল? নেহাল তার বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আসো বাবা, দাঁড়িয়ে আছো কেন? নেহালের বাবা রুমে এসে বলে, আশার কোনো খোঁজ পেয়েছো? হুম, আশা ওর ফ্রেন্ডের বাসায় আছে। যাক, টেনশন মুক্ত হলাম। আর হ্যাঁ শোনো, আশাকে বলে দিবা বাসায় আসতে। আমাদের ভুল হয়েছিল, ওর মতামত নেওয়ার দরকার ছিল, কিন্তু কে জানতো রহিম আর মিনা একে অপরকে ভালোবাসে। আগে জানলে তো দুজনের বিয়ে দিয়ে দিতাম। মাঝখানে আমাদের আশা সবার কাছে খারাপ হলো। আর হ্যাঁ, তুমি আর মেহেকের ধারের কাছেও যাবে না। তুমি না জেনে মেহেককে যা নয় তাই বলেছ। আমি যেন না দেখি তোমাকে মেহেকের সাথে খারাপ ব্যবহার করতে। নেহালের বাবা কথাগুলো বলে চলে যায়। ফ্ল্যাশব্যাক। মেহেক আর নেহাল যখন রাগারাগি করছিল, একে অপরের সাথে সম্পর্ক শেষ করার কথা বলে, তখন নেহালের বাবা বলে, কি শুরু করেছো তোমরা? থামো এবার। আর নেহাল, তুমি না জেনে কেন মেহেককে দোষারোপ করছো? আশার পালানোর কথা মেহেক জানে না, আর আশা পালিয়েছে নিজের ইচ্ছায়। আশার জন্য বাসার সম্মান নষ্ট হয়েছে, তাহলে মেহেকের দোষ কোথায় এখানে? আর অনেক বার বেড়েছে নেহাল, আমি এখনো জীবিত আছি। আমার কথার উপরে কথা বলার সাহস কি করে হয় তোমার? বিয়ে তো তোমাদের করতেই হবে,
এটাই শেষ কথা। আর আরেকটা কথা, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তাআলা জন্মের 50 বছর আগে লিখে দিয়েছেন ভাগ্যে। রহিমের সাথে মিনার বিয়ে ভাগ্যে ছিল, আর তাই হয়েছে। আর আশার খোঁজ নাও, কোথায় আছে সে? আমাদের আশায় এমনি এমনি পালায়নি, কোনো না কোনো কারণ আছেই, তুমি খোঁজ নাও। নেহাল তার বাবার কথা শুনে আশার খোঁজ নেয়। সে বিয়ে করবে না তাই পালিয়েছে। আশার পালানোর খোঁজ নিয়ে জানতে পারে মিনা আর রহিম একে অপরকে ভালোবাসে। এটা রহিম বাসায় জানাতেই রহিমের বাসা থেকে বিয়ের প্রস্তাব আসে। মিনা মেহেকদের বাসায় থাকে। মিনার মা বাবা আর মেহেকের মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মিনা এই বাসায় থাকে। এদিকে রহিমের পরিবার মিনার বদলে ভুলে আশার সাথে বিয়ে ঠিক করে। এই পরিবারের কেউই জানতো না আশা আর রহিমের সম্পর্কের কথা। এদিকে রহিম জানে তার বিয়ে মিনার সাথেই ঠিক হয়েছে। এদিকে রহিমের সাথে আশার বিয়ের কথা শুনে আশা আর মিনা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর এত তাড়াতাড়ি সব হওয়ায় আশা ভয় পেয়ে যায়, কারণ সে জানে মিনা আর রহিমের সম্পর্কের কথা। তাই তিনজন মিলে প্ল্যান করে, আর বিয়ের দিন মিনার সাহায্যে আশা পালিয়ে যায়। বরযাত্রী এসে বড় মেয়েকে না পেয়ে ছোট মেয়েদের সাথেই তাহলে বিয়ে দিতে চাইবে, কিন্তু বাড়ির ছোট মেয়ে মেহেক, তার সাথে নেহালের বিয়ে ঠিক হয়ে আছে। তাই আশাকে না পেলে মিনার সাথেই রহিমের বিয়ে দিয়ে দিবে। তাই আশা পালিয়ে যায়, আর মিনার সাথে রহিমের বিয়ে হয়ে যায়। আর এই সব এর মাঝে নেহাল আর মেহেকের সম্পর্কটা খারাপ হয়ে যায়। নিজের ভুল বুঝতে পেরে নিজেই মেহেকের সাথে কথা বলতে চায়। মেহেকের রুমে দরজার কাছে গিয়ে নক করে। দরজা খুলে মেহেক নেহালকে দেখে ভুরু কুঁচকে তাকিয়ে বলে, কি ব্যাপার মিস্টার মেহমেদ আহমেদ নেহাল, আপনি আমার রুমের সামনে? মেহেকের ভুরু কুঁচকানো দেখে নেহাল দাঁত বের করে হেসে বলে, কি করব বল, আমি আবার আমার হবু বউকে অনেক মিস করছি, তো তাই দেখতে এলাম তোকে। কি অবস্থা তার? কে কার বউ? কার হবু বউ? আপনি মনে হয় ভুলে আমার দরজায় চলে এসেছেন মেহমিদ আহমেদ নেহাল। মেহেকের কথা শুনে নেহাল বলে, তুই আমার বউ? নেহালের কথা শুনে মেহেক রাগী দৃষ্টিতে বলে, সবার সামনে দাঁড়িয়ে কেউ একজন বলেছিল আমি মেহমিদ আহমেদ নেহাল। সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি মেহেককে বেঁচে থাকতে বিয়ে করব না। এখন কি হলো? মেহেকের কথা শুনে মেহেকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলতেই মেহেক চোখ বড় বড় করে তাকিয়ে আছে নেহালের দিকে। এদিকে নেহাল সিটি বাজাতে বাজাতে নিজের রুমে চলে যায়। আর এইদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেহেক। তার মাথা ভন ভন করে ঘুরছে। কোনো রকমে দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। মেহেক ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সকালের সতেজ আবহাওয়া, মনটা কেমন যেন ভালো হয়ে যায়। চারিদিকে পাখির কিচির মিচির, হালকা হালকা বাতাস যেন শরীরটাকে চাঙ্গা করে দেয়। ব্রাশ করার শেষে নিচে নামে মেহেক। খাওয়ার টেবিলে বসে সবাই সকালের নাস্তা খাচ্ছে। মেহেক তার বাবার পাশে বসে। মেহেকের বাবা তার প্লেট থেকে মেয়েকে নিয়ে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মেহেক খাচ্ছে আর বাবাকে হাজার রকমের গল্প শোনাচ্ছে। এটা তার ছোটবেলার অভ্যাস। ছোটবেলা থেকেই সেই সকালের নাস্তা বাবার হাতেই খায়। সেই ছোট্টবেলা থেকেই আধো আধো কণ্ঠে যখন কথা বলা শেখে, তখন থেকেই খাওয়ার সময় বাবাকে গল্প শোনায়। সারাদিন কি কি করেছে, কি কি করবে, আজও ব্যতিক্রম না। আজও খাওয়ার সময় বাবাকে গল্প শোনাচ্ছে মেহেক। মেহেকের বাবা হাসি মুখে মেয়ের কথা শুনছে। দুই মেয়ে তার বেঁচে থাকার শেষ অবলম্বন। স্ত্রী মারা যাওয়ার প্রায় 8 বছর ধরে সেই মেয়ে দুটোকে একাই মানুষ করেছে। আশা একটু বড় ছিল বয়সে, সে নিজেকে সামলাতে শিখেছে। তাকে নিয়ে অত চিন্তা ছিল না, সে নিজেকে সামলানোর মতো পরিপক্ক ছিল। কিন্তু ছোট্ট মেহেক মাত্র 8 বছর বয়সে মাকে হারিয়ে সে পাগল প্রায়। তাকে কোনোভাবেই শান্ত করা যায় না, সব সময় শুধু মাকে খুঁজে বেড়ায়। আস্তে আস্তে মেহেকের বাবা মেহেক দুজনেই আশাকে সামলায়। দেখতে দেখতে তার ছোট্ট মেয়েটা কিশোরীতে পরিণত হয়েছে। তার ছোট্ট মেয়েটা তার জান।
ছোট মেয়েটাকে না দেখলে তার রাতে ঘুম আসে না। এই জন্য বড় ভাই আর মেহেকের বাবা মিলে সিদ্ধান্ত নেন নেহালের সঙ্গে মেহেকের বিয়ে দিয়ে এখানেই রেখে দেবে। কিন্তু কালকের ঘটনার পর তিনি সন্দিহান যে আদতে মেহেক নেহালকে বিয়ে করতে রাজি হবে তো। তিনি খুব ভালো করেই জানেন তার ছোট মেয়ে খুব জেদি প্রকৃতির। যখন সে না বলেছে সেটা তাকে মেরে ফেললেও সেটা কখনোই হ্যাঁ করানো যাবে না। মেহেকের খাওয়া শেষ হলে মেহেক তার বাবাকে বলে, বাবা, আমার তো আর কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা, তাই আমার একটা নিউ ফোন লাগবে। মেহেকের কথা শুনে নেহাল খাওয়া বাদ দিয়ে ভুরু কুচকে মেহেকের দিকে তাকিয়ে আছে। নেহালের এরকম করে তাকানো দেখে নেহালের বোন নেহা বলে ওঠে, কি ভাইয়া, তুমি এরকম ভাবে মেহেকের দিকে তাকিয়ে আছো কেন? নেহাল নেহার কথা গুরুত্ব না দিয়েই মেহেকের দিকে তাকিয়ে বলে, এখন ফোনের কি দরকার? এসএসসি পাশ করার পরে ফোন পাবি, তার আগে না। আমার কি দরকার সেটা আপনাকে বলবো কেন? আমাকে বলবি না তো কাকে বলবি? মেহেক নিহালের কথার উত্তর না দিয়ে তার বাবাকে বলে, কি হলো বলো বাবা, কিনে দিবা? মেহেকের কথা শুনে মেহেকের বাবা বলে, আচ্ছা মামনি, আমি কিনে দেব, তুমি টেনশন করো না। পড়াশোনা করো, তোমার পরীক্ষা শেষ হওয়ার পরেই তুমি নতুন ফোন পেয়ে যাও। আপাতত তুমি আমার ল্যাপটপটা ইউজ করো। মেহেকের বাবার কথা শুনে খুশি হলাম। আচ্ছা ঠিক আছে বাবা, মনে থাকে যেন তোমার, আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি যেন আমার ফোনটা পাই। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, আপনাকে আমার ব্যাপারে ভাবতে হবে না, আমার ব্যাপারে ভাববার জন্য আমার বাবাই আছে, তাই আমার বিষয়ে নাক গলানোর চেষ্টাও করবেন না। প্রায় 1 মাস কেটে গেছে নেহালের সাথে মেহেকের দেখা হয় না। আর 5 দিন পর মেহেকের এসএসসি পরীক্ষা। পরীক্ষা নিয়ে সে ভীষণ টেনশনে আছে। আজ তাদের স্কুলে বিদায় অনুষ্ঠান। বান্ধবীরা মিলে সবাই কালো শাড়ি পরেছে। মেহেক রেডি হয়ে নিচে নামে। মেহেকের বাবা মেহেকের জন্য নাস্তা নিয়ে ওয়েট করছে। মেহেক বাবার পাশে বসে বলে, বাবা তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মেহেকের বাবা মেহেকের কথা শুনে বলে, আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, হা করো। মেহেক বাবার হাতে তাড়াতাড়ি খেয়ে বলে, বাবা তাহলে আমি যাই, তুমি থাকো, বলেই সদর দরজা দিয়ে বের হতে যাবে। সেই সময় নেহালের সাথে ধাক্কা খায়। নেহাল ভুরু কুচকে মেহেকের দিকে তাকিয়ে বলে, এই পেতনি, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? নেহালের কথা শুনে মেহেক নেহালকে ভেংসি কেটে বলে, আমি যেখানে যাই তাতে আপনার কি? মেহেকের কথা শুনে নেহাল বলে, সোজা কথায় উত্তর দিতে পারিস না? না, আমি উত্তর দিতে পারি না। পারবি কিভাবে, তুই তো 1 নম্বরের ঘাড় তেড়া। নেহালের কথা শুনে মেহেক বলে, যে যেমন অন্যকে তো তেমনই ভাববে, আপনি 1 নম্বরের ঘাড় তেড়া, তাই আমাকেও ঘাড় তেড়া মনে করেন? মেহেকের কথা শুনে নেহাল বলে ওঠে, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? তোকে দেখলে তো সাধারণ জনগণ হার্ট অ্যাটাক করবে। নেহালের কথা শুনে মেহেক রেগে যায়। মেহেক বলে, আমাকে দেখে হার্ট অ্যাটাক করুক, তাতে আপনার কি? আপনি আমার বিষয়ে নাক গলাবেন না। মেহেকের কথা শুনে নেহাল বলে, নাক তো গলায়নি, নাক তো নাকের জায়গাতেই আছে। দেখ, আমার নাক আমার নাকেই আছে, তাহলে গলালাম কিভাবে? নেহালের কথা শুনে রাগে দাঁত চেপে মেহেক বলে ওঠে, আমার সামনে থেকে সরেন, আপনাকে দেখলে না মেজাজটা গরম হচ্ছে। এখন আমি স্কুলে যাব, তাড়াতাড়ি রাস্তা সারো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হলো কি, কথা শুনতে পাচ্ছেন না? দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন খাম্বার মতো? মেহেকের কথা শুনে নেহাল বলে, স্কুলে যাচ্ছিস ভালো কথা, তাই বলে এত সাজুগুজু করে কেন? মেহেক বলে ওঠে, আমার ইচ্ছা হয়েছে তাই সাজুগুজু করেছি, আপনার কি সমস্যা? সমস্যা তো আমার, দেশের একজন সুনাগরিক হিসাবে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া তো আমার কর্তব্য। তোকে দেখে যদি হার্ট অ্যাটাক করে সবাই, তখন কি হবে? না না বাবা, আমি এই রিস্ক নিতে পারবো না, তুই চেঞ্জ করে তারপর স্কুলে যা। পাগল হয়েছেন নাকি আপনি? রাস্তা ছাড়েন, কখন থেকে বকবক করছেন, আমার দেরি হয়ে যাচ্ছে। আজকে বিদায় অনুষ্ঠান, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আপনার সাথে ঝামেলা করতে চাইছি না, আপনি রাস্তা ছাড়েন, আমি এখন স্কুলে যাব। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তাই আমার সাথে কথা বলতে আসবেন না।
নেহালকে পাশ কাটিয়ে মেহেক বাসার বাইরে চলে যায়। মেহেকের যাওয়ার দিকে তাকিয়ে নেহাল বলে, আজ যেই সাজুগুজু করেছো, তোমারে দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে জান। সবার আগে তো আমি হার্ট অ্যাটাক করব। কালকে মেহেকের এসএসসি পরীক্ষা শুরু। রাত বাজে 8টা। বাসার সবাই বসে আছে ড্রয়িং রুমে, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। মেহেক রুম থেকে নিচে নেমে আসতে দেখে তাকে সবাই চুপ হয়ে যায়। আশার বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। আশার অপোজিট সাইডে নেহাল বসে ফোন স্ক্রল করছে। মেহেক আশার পাশে বসে বলে, সবাই কি নিয়ে আলোচনা করছো, আমাকে একটু বলো। মেহেকের কথা শুনে নেহাল বলে, তুই শুনে কি করবি? আপনি শুনে যা করেছেন আমিও তাই করব। মেহেকের পাল্টা জবাব শুনে নেহাল বলে ওঠে, দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, এই, আপনি কথায় কথায় আমার কথা শুনলে ছ্যাট করে ওঠেন কেন? আপনাকে তো আমি প্রশ্ন করিনি, আপনি কেন উত্তর দিচ্ছেন আমার কথার? দেখেছো কাকা, তোমার মেয়ে কিন্তু আমার সাথে কেমন ঝগড়া করছে। নেহালের কথা শুনে নেহালের বাবা বলে, তুমি তো প্রথমে ঝগড়া শুরু করেছো। শোনো, তোমরা দুজন কিন্তু বড় হয়েছো, এখন থেকে আমি যেন আর না দেখি তোমাদের ঝগড়া করতে। আর নেহাল, তোমাকে বলছি, তুমি আমার ছোট্ট মায়ের সঙ্গে ঝগড়া করবা না। নেহাল তার বাবার কথা শুনে বলে, তুমি আমার বাবা নাকি মেহেকের বাবা? আমার টান না টেনে ওর টান টানছো? নেহালের কথা শুনে নেহালের বাবা মৃদু হেসে বলে, তুমি এরকম আমার ছেলে, সেই রকম মেহেকও আমার মেয়ে। আর নেহাল, তোমার তো ভার্সিটি লাইফ শেষ, এখন কি করবা ভাবছো? তো জব করবা নাকি বিজনেস করবা? নেহাল তার বাবার কথা শুনে বলে, আমি এখনো ডিসিশন নেইনি কি করব, তবে বিজনেস করার ইচ্ছা। এই জব আমার দ্বারা হবে না, আমি অন্যের গোলাম হয়ে থাকতে চাই না। নেহালের কথা শুনে মেহেক বলে, আপনি সরকারি জব পেলে তো করবেন। মেহেকের কথা শুনে নেহাল বলে, তোর কি মনে হয় আমি সরকারি জব করার জন্য যোগ্য নই? আমার কি মনে হয় না হয় এটা দিয়ে তবে আপনি সরকারি জব পাবেন না। আপনার যোগ্যতা যা তাই আপনি করবেন, সেই সরকারি জব হোক আর বিজনেস হোক। তবে মনে হয় না আপনি সরকারি জব পাবেন। আমি সরকারি জব পাই, তারপর যদি তোর খবর না করি। মেহেক মুখ ভেঙচি কেটে বলে, আগে তো সরকারি জব পান, তারপর বলেন। আশা নেহাল আর মেহেকের ঝগড়া দেখে বলে, এরা দুজন জীবনেও শোধরাবে না। আশার কথা শুনে সবাই হাসতে থাকে। নেহাল বলেছে, ঠিক বলেছো আপু, দেখো ভাইয়া আর মেহেক একসঙ্গে হলেই ঝগড়া শুরু করে দেয় দুজনে। আর বিয়ের পর কি করবে আল্লাহই জানে। আশা বলে, কি আর করবে, ঝগড়া করবে। কথা শুনে খিলখিল করে হাসতে থাকে আশা আর নেহা। সকালে ঘুম থেকে উঠেছে আজ সকালেই মেহেক। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। 8টা বাজতেই রেডিওতে শুরু হয়ে যায়। রেডি হয়ে নিচে নামতে রোজকার নিয়মে আজও তার বাবা তাকে খাইয়ে দেয়। বাসার সবার থেকে দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হয় বাসা থেকে। আজকে আশা আর মেহেকের বাবা যাচ্ছে মেহেকের সাথে। আশা মেহেকের হাত ধরে নানান রকম উপদেশ দিচ্ছে। পরীক্ষার হলে পৌঁছানোর পর মেহেক পরীক্ষা কেন্দ্রে চলে যায়। মেহেকের বাবা আর আশা গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আশা মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। মেহেকের বাবা আশার হাতটা ধরে বলে, চলো আম্মু, আমরা একটা ক্যাফেতে বসি। আবার হাত ধরে ক্যাফেতে চলে যায়। পরীক্ষার কেন্দ্রের পাশেই ক্যাফে। মেহেকের বাবা আশার উদ্দেশ্যে বলে, দেখো আম্মু, যা হয়েছে তা বাদ দাও, এখানে আমাদেরও দোষ ছিল। তোমার মত ছাড়াই আমরা বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে ফেলেছিলাম। আশা বাবার দিকে তাকিয়ে বলে, কি করে আমি বিয়েতে রাজি হয়ে যেতাম তুমি বলো বাবা? আমার ছোট বোনের প্রিয় মানুষটাকে আমি কিভাবে বিয়ে করতাম? আশার বাবা বলে, তুমি আবার একবার আমাদেরকে জানাতে পারতে সবটা। বাসায় আমি জানানোর কোনো সময় পাইনি বাবা। তোমরাই বলো, 3 দিনের মধ্যে যদি এত তাড়াতাড়ি বিয়ের ডেট দেয়, আমি কিভাবে কি করতাম? আশার বাবা বলে ওঠে, যা হয়েছে বাদ দাও, এটা ধরে থাকলে তো আর জীবন চলবে না। আশা বলে ওঠে, আমার জন্য তোমাদের সবার মান সম্মান নষ্ট হলো। দেখো মা, মানুষ কি বললো না বললো এটা দেখে
কিন্তু কোনো লাভ নেই। তুমি যদি না খেয়ে থাকো, তোমাকে কেউ কি এক প্লেট খাবার দিয়ে যাবে? বিপদে পড়লে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। পৃথিবীতে একমাত্র ভাতের যে মূল্য এতিম ছাড়া কেউ বোঝে না। আর বলছো না মান সম্মানের কথা, সেখানে আমার মেয়ে কেমন সেটা তো আমি জানি। মানুষ কি বললো না বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাই তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না। তুমি পড়াশোনা করছো, পড়াশোনা শেষ করো, নিজের পায়ে দাঁড়াও। তোমার যাকে পছন্দ হবে তুমি আমাকে বলবে, আমি তোমার পছন্দকে মেনে নিব হাসি মুখে। আশা তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি দুনিয়ার বেস্ট বাবা। পাশের বাবা হাসি মুখে বলে দেয়। বাবা মেয়ে অনেকক্ষণ ধরেই গল্প করছে। পরীক্ষার সময় শেষ হতেই তারা গেটের সামনে গিয়ে দাঁড়ায়। মেহেক পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছে হাসি মুখে। কালকে থেকে বোঝাই যাচ্ছে তার পরীক্ষা ভালো হয়েছে। মেহেক আশার গলা জড়িয়ে ধরে বলে, আপি আমি সব আনসার দিয়ে আসছি। নেহাল পেছন থেকে মেহেকের মাথায় টোকা দিয়ে বলে, সব প্রশ্নের আনসার দিয়ে আসছিস? পাশ করবি তো নাকি ফেল করবি? মেহেক আশার বলা কথা ছেড়ে পেছনের দিকে তাকিয়ে দেখে নেহাল এক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো এলোমেলো হয়ে হাতে ফোন ধরে আছে। এক হাত প্যান্টের পকেটে, মুখে বদমাইশি হাসি। নেহাল এক দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে আছে। যতবার এই মেয়েটার দিকে তাকায় ততবারই ক্রাশ খায়। আছে কি এই মেয়েটার মধ্যে? মনে মনে প্রশ্ন করে নেহাল। রাগের বশে যে ভুল সে করেছে তাতে জীবনেও মেহেক তাকে বিয়ে করতে রাজি হবে না, সে সেটা জানে। এই মেয়ে প্রচন্ড রকমের রাগী। মন চায় নিজের মাথায় দেওয়ালের সাথে বাড়ি মারি। কেন যে রাগের বশে মেয়েটার গায়ে হাত তুলতে গিয়েছিলাম এখন ভুল বুঝতে পারছি। কিন্তু এখন ভুল বুঝে কোনো লাভ নেই। এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে মনে ভাবে কথাগুলো নেহাল। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, আমি পাশ করব নাকি ফেল করব সেটা আপনার দেখার বিষয় না। আর আপনার মতো নাকি আমি অবশ্যই পাশ করব। মেহেকের কথা শুনে নেহাল ভুরু কুঁচকে বলে, আমার মতো মানে কি? আমি কি কোনোদিন ফেল করেছি? তোর কি আমাকে গাধা মনে হয়? গাধা হলে কি আর পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতাম? নেহালের কথার উত্তর না দিয়ে মেহেক বলে, চলো তো বাবা, বাসায় চলো, আমার ক্ষুধা পেয়েছে, আমি খাবো। মেহেকের বাবাও বলে, চলো আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাই, অনেক দিন হলো রেস্টুরেন্টে যাওয়া হয় না। চলো আজকে আমরা 4 জন মিলে রেস্টুরেন্টে যাই। আশাও বলে, আচ্ছা চলো সবাই, আমারও ক্ষুধা পেয়েছে। মেহেক নেহালের দিকে একবারও তাকায়নি, অন্যদিকে তাকিয়ে আছে। নেহালকে অনেক সুন্দর দেখাচ্ছে। মেহেকের গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর কেমন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছে। ইদানিং একটা ছেলের সঙ্গে মেহেকের খুব কথা হচ্ছে মেসেঞ্জারে। পরীক্ষা শেষে মেহেকের বাবা মেয়েকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। সব সময় ফোন নিয়েই ব্যস্ত থাকে, সারাদিন রুমের মধ্যেই থাকে। এদিকে মেয়েকে দেখার জন্য নেহাল সব সময় ছটফট করে, কিন্তু মেহেকের দেখা পায় না। রাত 11টা বাজে, অনলাইনে আছে মেহেক। খাবার খাওয়া শেষে রুমে এসে ফোনটা হাতে নিয়ে ভিডিও দেখছে। একটা আইডি থেকে মেসেজ আসে, কি করছো? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি। তাই নাকি? তা কি ভাবছেন আমার কথা শুনি? অনেক কিছুই ভাবছি, বলা যাবে না এখন, সময় হোক তখন বলবো। তাই কি এমন ভাবছেন যে সময় হচ্ছে না এখন বলার? আছে একটা কথা, সেটা সময় হলেই বলবো, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ইচ্ছা হবে বলেন। কি করছো? এই তো ভিডিও দেখছি। আপনি? তোমার কথা ভাবছি। ভালো। খাওয়া দাওয়া হয়েছে তোমার? হুম, হয়েছে। আপনার? আমাকে না বলে খেয়ে নিলা? একবারও তো ডাকতে পারতে। আমি একা একাই খাই। এটা কিন্তু ঠিক না, ওকে? একবার বলতে আমাকে, বললে কি হতো? তোমার বাসায় চলে যেতাম তোমার হাতে রান্না খেতে। আমি রান্না জানি না। এ মা, কি বলো, তুমি রান্না জানো না? না, জানি না, শিখে নাও, একদিন আমাকে রান্না করে খাওয়াবে। অজানার অচেনা একটা ছেলে, এর কথা শুনে কতক্ষণ ফোনের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। ছেলেটা আমার মেসেজ দেয়, কি হলো উত্তর দিলে না তো? রান্না করে খাওয়াবে না আমাকে?
মেহেক কিছু না বলে অফলাইনে চলে যায়। বেশ কিছুদিন কেটে যায়, টুকটাক কথাবার্তা চলে অচেনা লোকটার সাথে। হুট করে একদিন ছেলেটা মেয়েকে প্রপোজ করে বসে। মেহেক তো অবাক হয়ে গেছে। সে ভাবতে পারেনি তাকে প্রপোজ করবে এই ছেলে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চোখগুলো ছোট ছোট, খুব বেশি না, মোটামুটি। ছেলেটার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহেক। একটা কথা বলবো? বলেন। তুমি অনেক সুন্দরী। তাই নাকি? অনেক অনেক সুন্দরী? ভালো। আমি না। কি বলছেন, ভালো করে বলেন। একটু বলেই থেমে যাই কেন? আমি তোমার উপরে ক্রাশ খেয়েছি মেহেক। মেহেক বলে, সরাসরি কি আমাকে দেখেছেন আপনি? অচেনা লোকটা বলে ওঠে, কিন্তু তোমার ছবি তো দেখেছি আমি। তুমি অনেক মায়াবী। তোমার চোখ দুটো এত সুন্দর। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। লোকটা বলে ওঠে, সত্যি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি আমি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আজব তো, এই কয়েকদিনে কথা বলতে বলতে আপনি ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ একটা সুযোগ দাও আমাকে। আমি কোনো কথা না বলে অফলাইনে চলে যাই। সারাদিন কথাটা ভাবতে থাকে। ছেলেটাকে তারও একটু একটু ভালো লাগে। সে কি একটা সুযোগ দেবে? ভাবনা চিন্তার পরে মেহেক বলে, আমি আগে কয়েকদিন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলি, মিট করি। যদি আমার আপনাকে ভালো লাগে তাহলে আমি রাজি হয়ে যাব। কয়েকদিন ফোনে কথা বলে। আজ দেখা করতে যাবে মেহেক। একটা মিষ্টি কালারের থ্রি পিস পরেছে, চুল ছেড়ে দিয়ে সন্ধ্যার পর দেখা করতে যায়। মেহেক সুন্দর করে সেজে গুজে সেই ছেলেটার সাথে দেখা করতে যায়। ছেলেটার দেওয়া লোকেশনে থেকে মেহেক পৌঁছে গিয়ে ওই ছেলেটাকে কল দেয়। ছেলেটা কয়েকটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল। মেহেকের কল পেয়ে মুচকি হেসে কলটা রিসিভ করে। মেহেক ছেলেটাকে এই দিকে আসতে দেখে বলে, মেহেক ছেলেটা যেখানে আছে তার অপোজিট সাইডেই দাঁড়িয়ে আছে। ছেলেটা মেহেককে এই পাশে আসতে বলে, এদিকে আসো। না, আমি ওইদিকে যাব না, এদিকে আসেন আপনি। কেন, তুমি আসো। বলছি না আমি যাব না ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কলটা কেটে ছেলেটা রাস্তার এই পাশে আসে। মেহেক দাঁড়িয়ে আছে সেখানে। ছেলেটা এসে মেহেককে বলে, হাই, আমি রিয়াদ। হ্যালো, আমি মেহেক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গিয়েছি। কেন, কি এমন আছে আমার মধ্যে যে আমাকে দেখে আপনি ভালো হয়ে গেলেন? আছে তো অবশ্যই। কি আছে শুনি? অনেক কিছু আছে, যা বলে শেষ করা যাবে না। তাই নাকি? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এখানে না দাঁড়িয়ে ওইদিকে গিয়ে বসি, চলো। কথাটা বলে রিয়াদ হাঁটতে শুরু করে। এদিকে রিয়াদের পেছনে পেছনে মেহেকও হাঁটতে শুরু করে। মেহেক আর রিয়াদ একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। রিয়াদ একের পর এক কথা বলতে আসে, আর মেহেক সেগুলো চুপচাপ শুনছে। তখন রিয়াদ বলে, আমি কখন থেকে বকবক করছি আর তুমি চুপচাপ শুনছো? তুমিও কিছু বলো। আমি কি বলবো, কথা খুঁজে পাচ্ছি না। দুনিয়াতে এত কথা থাকতে তুমি কথা খুঁজে পাচ্ছ না? না, আমি কথা খুঁজে পাচ্ছি না। আমি কখন থেকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বকবক করছি, তুমি চুপচাপ শুনছো। এটা কি হয়? আচ্ছা, থাকেন, বাসায় যাই, অনেক রাত হয়ে আসছে। আরেকটি থাকো না। না না, বাসায় যাওয়া লাগবে। চলো তোমাকে রিক্সায় উঠিয়ে দেই। আচ্ছা ঠিক আছে। রিয়াদ একটা রিক্সায় মেহেককে উঠিয়ে দেয়। টুকটাক রিয়াদ আর মেহেকের মধ্যে কথা হয়। হঠাৎ কি মনে করে একদিন মেহেক রিয়াদের আইডিতে ঢোকে। রিয়াদের সব পোস্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে একটা পোস্টে চোখ আটকে যায়। রিয়াদ আর একটা মেয়ে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। পোস্টটা কিছুদিন আগের। মেহেক ভুরু কুঁচকে পোস্টার দিকে তাকিয়ে থাকে। কি মনে করে যেন মেহেক সেই মেয়েটার আইডিতে ঢোকে। রিয়াদ মেয়েটাকে ট্যাগ করে তার ছবি পোস্ট করেছে। মেহেক মেয়েটার মেসেজ দেয়, হাই আপু। কে আপনি? মেয়েটা প্রশ্ন করে মেহেককে। মেহেক বলে, আমি মেহেক। মেয়েদের কথা শুনে মেয়েটা বলে, চিনলাম না তো। চিনবেন না আমাকে আপনি? আপনার একটা হেল্প দরকার আপু। মেয়েকে কথাটা শুনে মেয়েটা রিপ্লাই দেয়, কি হেল্প বলেন? মেহেক এই মেয়েটা আর রিয়াদের একটা ছবি ইনবক্সে দিয়ে বলে, এই ছেলেটাকে চেনেন আপনি? হ্যাঁ। এই ছেলেটা কে হয় তোমার? যাই হোক বলেন,
কে আপনি? কে এটা? মেয়েটা বলে ওঠে, আমার ফ্রেন্ড হয় সে। ও আচ্ছা, তুমি এসব জিজ্ঞাসা কেন করছো? তুমি কে? তোমাকে তো চিনলাম না। আপনার ওই ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছে। তাই নাকি? তাড়াতাড়ি তাহলে বিয়েটা শাদী করে নাও, অনেকদিন তো হলো বিয়ে খাই না। মেয়েটার কথা শুনে মেহেক কিছুটা লজ্জা পায়, তারপর বলে, কি যেন বললেন না আপু? আমি তো এখনো প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। করনি কেন? করে নাও। আচ্ছা, একটা কোশ্চেন করি। করো। রিয়াদ আসলে কেমন? মেহেকের কথা শুনে মেয়েটা বলে, কেমন বলতে? ছেলে হিসাবে কেমন? আপনি তো তার ফ্রেন্ড, আপনি তো ভালো করেই জানেন। মেহেকের কথা শুনে মেয়েটা বলে, ছেলে হিসাবে বলতে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে অনেক ভালো। এখন বিএফ হিসাবে কেমন সেটা তো আর বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে আপু। কিছুক্ষণ পর মেয়েটা আবারও মেহেককে নক দেয়। মেহেক বলে, জি আপু, কিছু বলবেন? মেয়েটা বলে, তোমাকে একটা কথা বলি। জি আপু বলেন। তোমাকে কি কল দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে কল। কিছুক্ষণের মধ্যে মেয়েটা মেহেককে কল দেয়। মেয়েটা আর মেহেক এর মধ্যে কিছু কথা হয়। কথা বলার এক পর্যায়ে মেয়েটা বলে, তুমি কি জানো রিয়াদ আমার এক্স? মেয়েটার কথা শুনে মেহেক চমকে ওঠে। মানে? মেয়েটা বলে, হ্যাঁ, রিয়াদ আমার এক্স। এখনো ওর সঙ্গে আমার কথা হয়। এর মধ্যে ও আবার তোমার সঙ্গে রিলেশনে যেতে চায়। মেহেক বলে ওঠে, আপু, ভালোভাবে বুঝিয়ে বলেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। শোনো, রিয়াদের সঙ্গে আমার রিলেশন ছিল, আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এরপরেও ও আবার আমাকে নক করে, আবার আগের মতো সবকিছু ঠিকঠাক করার জন্য। এর মধ্যে তো তুমি আমাকে মেসেজ দিচ্ছ, যে ছেলেটাকে আমি চিনি কি চিনি না। মেহেক বলে, এই ছেলে তো ভালোই শয়তান। ও আমাকে প্রপোজ করেছে, আবার আজকে আমার সঙ্গে দেখাও করেছে। মেহেকের কথা শুনে মেয়েটা বলে, তুমি আর বেশি দেখছি কিছুই জানো না। ও এক নাম্বারের প্লে বয়। কাজই হচ্ছে একটা না একটা মেয়ের সঙ্গে রিলেশনে যাওয়া। বলতে পারো এক প্রকার লোকাল বাস। লোকাল বাস যেমন সব সময় ভরা থাকলেও বলে যে ফাঁকা আছে, উঠে আসেন, ঠিক তেমন সেও এতগুলো জিএফ থাকার পরেও সে বলে আমি সিঙ্গেল। মেয়েটার কথা শুনে মেহেক খিলখিল করে হেসে ওঠে। মেয়েটাও হাসতে থাকে। মেয়েটা বলে, শোনো, ওর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রেখো না। আর এক কাজ করি, চলো, যেহেতু বলতেছে ও সিঙ্গেল, আর এদিকে আমার সঙ্গে রিলেশনে ঠিক করার জন্য আমাকে মেসেজ দিচ্ছে, এক কাজ করি, তুমি আর আমি একদিন শাড়ি পরে ওকে একটা জায়গায় ডাকি। তারপর বোঝা যাবে ও আমার সঙ্গে রিলেশনের প্যাস করতে চায় নাকি সিঙ্গেল দাবি করে তোমার সঙ্গে রিলেশনে যেতে চায়। মেয়েটার কথা শুনে মেহেক খিলখিল করে হাসছে আর বলছে, ঠিক আছে আপু, একদিন তাই করি। ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রায় অনেকক্ষণ মেহেক ওই মেয়েটার সাথে কথা বলে। এক পর্যায়ে দুইজন ফ্রেন্ড হয়ে যায়। এইদিকে এত রাতে মেহেককে ফোনে কথা বলতে দেখে নেহালের মেজাজ গরম হয়। এখন বাজে প্রায় 12টা 40। এখনো ফোনে কথা বলছে মেহেক। নেহাল মেহেকের দরজায় নক করে। মেহেক ফোনটা রেখে দরজাটা খুলে দেখে নেহাল দাঁড়িয়ে আছে। নেহালকে দেখে শুকনো একটা ঢোক গেলে মেহেক, কিছু বলবেন? নেহাল ভুরু কুঁচকে তাকিয়ে থাকে মেহেকের দিকে। নেহালের এমন তাকানো দেখে ভেতরে ভেতরে মেহেক ভয় পাচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। নেহাল মেহেকের দিকে তাকিয়ে বলে, রাত কয়টা বাজে? এখনো ফোনে ফিসফিস করে কথা বলছিস? মেহেক আমতা আমতা করতে করতে বলে, আসলে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। নেহাল বলে, কি এমন কথা বলছিস যে সকালে বলা যাবে না, এই রাত্রেই কথা বলা লাগবে? কথা বলা হয়েছে দেখছি, যা ঘুমা বিয়াদব। আর একবারও যদি দেখেছি এত রাতে পর্যন্ত ফোনে কথা বলতে, তাহলে খবর আছে তোর। কথাগুলো বলে চলে যায় নেহাল। এদিকে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেহেক। মনে মনে প্রচন্ড ভয় কাজ করছে। আজ যে সে রিয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেটা যদি নেহাল জানতে পারে তাহলে তার কি অবস্থা হবে। মনে মনে প্রচন্ড রাগ লাগছে। কেন রিয়াদের সঙ্গে কথা বলতে গিয়েছিল, আবার দেখাও করতে গিয়েছিল। মন চাইছে রিয়াদ বেটাকে গাছে লটকাইয়া পিটাই। আমি কি পেটাবো? নেহাল যদি জানে তাহলে আমাকে উল্টো ধরে পেটাবে।
প্রচন্ড ভয়। আল্লাহ আল্লাহ করতে ঘুমিয়ে পড়ে মেহেক। এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে মেহেক নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেহেকের দিকে রিয়াদ অপরূপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর কেউ একজন বলে ওঠে, এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে শাড়িতে? পরিচিত কারোর কণ্ঠ শুনে পেছনে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে রিয়াদ। একবার দিয়ার দিকে থাকে আর একবার মেহেকের দিকে তাকায়। রিয়াদ কাকে রেখে কাকে কি বলবে বুঝতে পারছে না। মেহেক আর দিয়া একসঙ্গেই বলে, কি হলো বলো, কেমন লাগছে আমাদের? রিয়াদ বেচারা মাইনকাচিকে পায়ে পড়ে গিয়েছে। পেছনে বর্তমান গার্লফ্রেন্ড আর সামনে ভবিষ্যৎ গার্লফ্রেন্ড। কাকে দেখে কাকে কি উত্তর দিবে বুঝতে পারছে না। রিয়াদের অবস্থা বুঝতে পেরে দিয়া আর মেহেক বলে ওঠে, থাক, তোমাকে বলা লাগবে না, আমিই বলছি আমাদের অনেক সুন্দর লাগছে, তাই না? শেষের কথাটা একটু সুর টেনেই বলে। এদিকে বেচারা রিয়াদ তো ভয়ে ঘামছে। রিয়াদকে ভয়ে ঘামতে দেখে মেহেক রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটাকে তোমাকে কেন জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে? মেহেকের কথা শুনে রিয়াদ বলে, শোনো মেহেক, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি। কি সব বুঝিয়ে বলবা তুমি? আর এই মেয়ে কে রিয়াদ? রিয়াদ এবার দিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি দিয়া, একটু অপেক্ষা করো। মেহেক আর দিয়া বলে, আমরা অপেক্ষা করতে পারবো না, তুমি বলো এই মেয়ে কে? বেচারা রিয়াদ কি বলবে ভেবে পায় না। একসঙ্গে দুইটা প্রেম করতে গিয়েছিল। বেচারা এখন না পারছে মেহেককে কিছু বলতে, আর না পারছে দিয়াকে কিছু বলতে। রিয়াদ ভয়ে শুকনো ঢোক গিলছে। দিয়া আর মেহেক দুজনে অনেক বড়লোক ফ্যামিলির। এখন যদি তারা তাদের ফ্যামিলিকে বিচার দেয় তখন কি হবে? সে ভয়ে ভয়ে কি বলে, সরি, আমার ভুল হয়ে গিয়েছে দিয়া, দিয়া আমার গার্লফ্রেন্ড। এবার মেহেক বলে, তাহলে তুই আমারে প্রপোজ করছিলি কেন? শান্ত স্বরে জিজ্ঞাসা করে মেহেক। রিয়াদ বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। রিয়াদের কথা শুনে দিয়া বলে, তুই আমি থাকা অবস্থায় অন্য মেয়েকে প্রপোজ করেছিস? রিয়াদ দিয়ার কথা শুনে বলে ওঠে, শোনো, আমার কথা একটু বোঝো। রিয়াদের কথা শুনে দিয়া বলে, এই, তোর কথা কি শুনবো? হ্যাঁ, তুই গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আবারও অন্য বেডিরে প্রপোজ করছস? রিয়াদ ভয়ে দিয়ার হাতটা ধরে বলে, প্লিজ, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে, প্লিজ। মেহেক বলে, অন্যদিকে অবস্থায় তুই আমারে প্রপোজ করছিস, তুই আমার সঙ্গে দেখা করছিস, তুই আমার সঙ্গে ফ্ল্যাট করছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। রিয়াদ এবার ভয়ে মেহেকের হাতটা ধরে বলে, প্লিজ মেহেক, এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও কাউকে প্রপোজ করব না, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। রিয়াদের চেহারা ভয়ে শুকিয়ে গিয়েছে। পারলে সে এখনই কেঁদে দেবে। সে ভেবে পাচ্ছে না দিয়া আর মেহেক একসঙ্গে কেন। তারা কি পূর্ব পরিচিত? আর এভাবে দুজনে একসঙ্গে শাড়ি পরে আসলো। রিয়াদকে ভাবতে দেখে মেহেক আর দিয়া বলে, তোকে কি করা যায় বল তো? তোকে দিয়ে আর ভরসা নাই। যেহেতু একটা গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আর একটা মেয়েকে প্রপোজ করতে পারিস, ডেটে যেতে পারিস। দিয়ার কথা শুনে রিয়াদ বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ করব না, প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও, ভালো হয়ে যাব আমি, আর এইসব করব না। দিয়া বলে, তোকে আমার আর বিশ্বাস নেই, যা, তোর সঙ্গে আমার ব্রেকআপ। মেহেকেও বলে ওঠে, আমি জীবনেও একসেপ্ট করব না বেয়াদব, মন চাইছে জুতা খুলে তোরকে ইচ্ছা মতো পেটাই। তুই চিনিস আমারে? তোর ওপর প্রথম থেকেই আমার সন্দেহ ছিল। এত মিষ্টি মিষ্টি কথা বলে তুই আমাকে পটাতে চাইছিলি। তুই ভাবলি কিভাবে তোর ব্যাপারে খোঁজ খবর না নিয়ে তোর সঙ্গে আমি রিলেশনে যাব? প্লিজ ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না, প্লিজ। দিয়া প্লিজ ব্রেকআপ করো না, প্লিজ। রিয়াদের কথা শুনে দিয়া হাসতে হাসতে বলে, তোর মতলব কি আমি বুঝতে পারি নাই? আরে বোকা, বোকা পাইছস আমারে? তুই যে বড়লোক মেয়েদের সাথে রিলেশন করে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিস, তা আমি কি জানি না? তোর ব্যাপারে এই কয়দিন সমস্ত খোঁজ খবর নিছি। তোকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না বলেই কাউকে একটা কল লাগাই,
রিয়াদ ভয়ে ঘামছে। সে ভাবছে দিয়া আবার কাকে কল করে ডাকছে। রিয়াদের ভাবনার মাঝেই নেহাল এসে হাজির। নেহালকে এই জায়গায় দেখে ভূত দেখার মতো চমকে ওঠে মেহেক। নেহাল মেহেকের সামনে এসে দাঁড়ায়। মেহেক ভেতরে ভেতরে ভয় পেলেও সামনে তা প্রকাশ করছে না। নেহাল এসে রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে, তোর তো খুব কারেন্ট দেখছি রে। গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আবার অন্য মেয়েকে প্রপোজ করছিস? মানুষ তো একটাকেই তো সামলাতে পারে না, তোর আবার দুইটাকেই সামলাতে ইচ্ছে হচ্ছে। কারেন্ট দেখছি। একেবারে নিহালকে দেখে রিয়াদ নিহালের পাটা ধরে বলে, আমার ভুল হয়ে গেছে ভাই, প্লিজ ক্ষমা করে দেন। আমি আর এইভাবে জীবনেও করব না ভাই, ছেড়ে দেন আমাকে। আমি আর কিচ্ছু করব না বলে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। এদিকে নিহালকে দেখে মেহেকের চোখ মুখ শুকিয়ে গেছে। মেহেক এদিকে ওদিকে তাকিয়ে শাড়ি ধরে একটু উপরে তুলে দৌড় লাগায়। এই যে মেহেক, সেই দিন নেহালকে সেখানে দেখে পালিয়ে আসছিল, আজ 15 দিন হয়ে গেল সে নেহালের সামনে যায়নি। নেহাল যখন বাসায় থাকে সে রুম বন্দি হয়ে থাকে। সে ভালো করেই জানে নেহাল শান্ত আছে মানে কোনো না কোনো প্ল্যান করে আছে। নেহালের সামনে পড়লে তাকে আস্ত রাখবে না, এই ভয়ে সে 15 দিন রুম থেকে বের হয়নি। আজ বাসায় মেহমান আসায় তাকে জোর করে আশা বাইরে নিয়ে এসেছে। বসার ঘরে মেহেকের বাবা, নেহালের বাবা মা, মেহেকের বড় ফুপি সবাই বসে গল্প করছে। আরেক পাশে নেহালের ফুফাতো ভাই বোন আরিফা, রিহা, আদনান, নেহা সবাই বসে লুডো খেলছে। আশাকে দিকে মেহেকের দিকে তার সাথে বসায়। মেহেক তো নেহালকে দেখেই ইতস্ত বোধ করছে। নেহাল এক মনে ফোন স্ক্রল করছে। মেহেক ভয়ে ভয়ে বসে আছে। মেহেককে দেখে আদনান বলে, কিরে মেহু, তুই ঘর কোনো ব্যাঙ হয়ে গিয়েছিস দেখছি। কোনো ব্যাঙ যেমন রুমের এক কোণে পড়ে থাকে ঠিক তেমনই তুইও তো রুম থেকে আর বের হোস না। আদনানের কথা শুনে মেহেক বলে, এই খবরদার, তুমি আমাকে কোনো ব্যাঙ বলবা না। মেহেকের কথা শুনে আশা বলে, তাই তো আদনান ভাই, তুমি মেহেককে কেন কোনো ব্যাঙ বলবা? মেহেকের পক্ষে কথা বলা বন্ধ করা আশা। আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি আর মেহেক রুমে বসে আছে একা একা, তাহলে কি দাঁড়ায়? সে তো কোনো ব্যাঙ। আদনানের কথা শুনে সবাই হা হা করে হাসতে শুরু করে। মেহেক চোখ মুখ কুঁচকে বলে, আমি কোনো কোনো ব্যাঙ হলে তুমি কি? হ্যাঁ, শিয়াল। সব জায়গায় হুক্কা হুয়া করো। মেহেকের কথা শুনে নেহাল নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে জোরে হাসতে শুরু করে। নেহালের সাথে নেহা, আশা, রিয়া, আরিফা সবাই হাসতে শুরু করে। বেচারা আদনান চোখ মুখ কুঁচকে মেহেকের দিকে তাকিয়ে আছে। সবাই হাসছে, মেহেক নিজেও মুখ টিপে হাসছে। আশা বলে, আমার বোনের সাথে লাগতে আসো না ভাই, তোমরা তোমারে সাবান দিয়া ধুইয়া দিবে। আশার কথা শুনে আদনান বলে ওঠে, ছোট মরিচের ঝাল বেশি। তা কি মনে করে আদনান ভাই তুমি আমাদের বাসায় আসছো? তোমাকে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলো বলো, কি মতলবে আসছো বলে ফেলো। মেহেকের কথা শুনে আদনান বলে, তোর কি মনে হয় আমি শুধু মতলবেই আসি? তা নয় তো কি, কয়েকদিন তো আসোইনি, আজ হুট করে আসলে ব্যাপার কি বলো? আদনান একবার আশার দিকে তাকিয়ে মনে মনে বলে, নিজের প্রাণ ভোমরাকে দেখতে আসছি। এবার মেহেকের দিকে তাকিয়ে বলে, অনেক দিন হয়ে গেল আসা হয়নি, তাই এসেছি তোদের সঙ্গে দেখা করতে আর আড্ডা দিতে। মেহেক আদনানের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আদনান বুঝতেই পারছে মেহেক তার কথা বিশ্বাস করছে না। মেহেক আর কিছু না বলে সবার সঙ্গে আড্ডা দিতে শুরু করে। আড্ডার মাঝখানে একটু পর পর মেহেক আর নিহালের চোখাচোখি হয়ে যাচ্ছে। নেহাল একবার চোখ তুলে তাকালে মেহেকের দিকে তাকায়নি। নেহাল ভেতরে ভেতরে প্রচন্ড রেগে আছে। মেহেকের সাহস কি করে হয় একটা অচেনা ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া, তাও আবার শাড়ি পরে? ইচ্ছে তো করছে গালের উপরে দেই ঠাটিয়ে একটা, কিন্তু না, নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখে। একবার তো গায়ে হাত তোলার পরে মেয়ে আর তার সঙ্গে কথাই বলে না। অবশ্য সেদিন সে ভুল করেছে, এভাবে ঠিক হয়নি তার গায়ে হাত তোলা। এখন যতটা সম্ভব নিজেকে সংযত রাখা, তাই কোনো প্রকার রিস্ক নিতে চায় না। একবার যে ভুল করেছে সেই ভুল
ভুলের মাসুল দিতে দিতে তার জীবনের অর্ধেক শেষ হয়ে যাবে। তবে এই মেয়েটাকে ক্ষমা করবে না। সবাই মিলে সঙ্গে সঙ্গে খেতে বসেছে। নিহালের সামনে চেয়ার টেনে মেহেক বসেছে। দুজনের কয়েকবার চোখাচোখি হয়েছে। আদনান খাচ্ছে আর চোখে বারবার আশাকে দেখছে। প্রেয়সীকে দেখার লোভে ছুটে এসেছে। যখন জানতে পারে আশার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে হচ্ছিল তার বুকের ভেতরে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। ভালোবাসার মানুষটা অন্যত্র বিয়ে হয়ে যাবে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই তো সে কাজের অজুহাতে আর আসেনি বিয়েতে। কিন্তু বিয়ের দিন যখন জানতে পারে আশা পালিয়ে গেছে, তখন তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তার জানা মতে আশার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তাহলে সে পালালো কেন? সে তখনই খোঁজ নিয়ে জানতে পারে সবকিছু। সবকিছু জানার পরে তার জানে পানি আসে। তার আশা অন্য কারো না। সবকিছু জানার সময় প্রচন্ড খুশি হচ্ছিল। তাই তো নিজের অনুভূতি তার ফ্যামিলিকে জানায়। তার বাবা মা স্বাচ্ছন্দ্যে মেনে নেয়। তাদেরও পছন্দ বড় ভাইয়ের মেয়েকে। ছোট মেয়েকে তো বড় ভাই নিজের ছেলের বউ করবে, সেটা সবাই জানে। তাই তো আজকে তারা আসছে আদনান আর আশার বিয়ের কথা বলতে। বড়রা সবাই গল্প করতে করতে এক পর্যায়ে আদনানের মা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই, তোর কাছে একটা আবদার আছে। মেহেকের বাবা বোনের দিকে তাকিয়ে বলে, কি আবদার? আসলে আমি আদনানের জন্য আশার হাতটা চাইতে আসছি। আশাকে আমি আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাব। বোনের কথা শুনে মেহেকের বাবা বড় ভাইয়ের দিকে তাকান। নেহালের বাবা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোর মেয়ে, তুই ভালো বুঝিস। একবার তো ওকে না জিজ্ঞাসা করে ওর মতামত না নিয়ে তোমরা ভুল কাজ করেছিলে। এবার আর তাই করা যাবে না। আগে আশার সঙ্গে কথা বলে দেখতে হবে সে কি চায়, তারপর বাকিটা দেখা যাবে। আদনানের মা পেছনে তাকিয়ে দেখেন সবাইকে। খাওয়ার টেবিলে বসে সবাই খাচ্ছে রাতের খাবার। খাওয়ার এক পর্যায়ে আদনানের মা বলে, আশা মা, তোর সাথে একটা কথা ছিল আমার। আশা ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি বলো। আদনানের মা বলে ওঠে, তোকে আমি আমার মেয়ে করে আমার বাসায় নিয়ে যেতে চাই। তোর কি কোনো আপত্তি আছে? সবাই খাওয়া বাদ দিয়ে আশা এবং আশার ফুপির দিকে তাকায়। আচ্ছা, খাওয়া দাওয়া থামিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই আশার এমন তাকানো দেখে। আদনান চোখ মুখ কুঁচকে তার মায়ের দিকে তাকায়। আশা তার ফুপির কথায় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আশা কি চুপ আশাকে চুপ করে থাকতে দেখে আদনানের মা বলে, কি হলো মা, বল, তুই কি আমার কথায় রাজি? আশা কিছু না বলে তার বাবার দিকে তাকায়। আশার বাবা আশার দিকে তাকিয়েছিলেন। আশার বাবা বলেন, দেখো মা, তোমাকে কেউ কোনো বিষয়ে জোরাজুরি করবে না। তোর মতামত কি সেটা তুই জানা। তোর ফুপি চাইছে আদনানের সঙ্গে তোর বিয়ে দিতে। এই বিষয়ে আমি তোর ফুপিকে কোনো রকম কথা দেইনি। আমি তোর মতামতকেই প্রাধান্য দিব। তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে। আশা তার বাবার দিকে তাকিয়ে বলে, তোমরা যা সিদ্ধান্ত নিবে বাবা, আমার কোনো আপত্তি নেই। আমি জানি তোমরা আমার ভালোটাই চাও। আশার কথা শুনে আশার ফুপি আলহামদুলিল্লাহ বলে ওঠে। তারা সবাই জানতেন আশা তাদের নিরাশ করবে না। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়। বড়রা সবাই মিলে ড্রয়িং রুমে আলোচনা করছে বিয়ে নিয়ে। সামনের মাসের 22 তারিখে আশা আর আদনানের বিয়ে দিবে। বিয়ের ডেট ফিক্সড হতে নেহাল বলে, তাহলে আমার আর মেহেকের বিয়ের ডেটটাও ফিক্সড করো। নেহালের কথা শুনে রাগী দৃষ্টিতে নেহালের দিকে তাকায় মেহেক। মেহেকের দৃষ্টিকে পাত্তা না দিয়ে নেহাল বলে ওঠে, আমি বাড়ির বড় ছেলে, আমার বিয়ে না দিয়ে তোমরা ছোট সদস্যদেরকে বিয়ে দিতে চাচ্ছ? নেহালের কথা শুনে মেহেক বলে ওঠে, কিছুদিন আগে কে যেন বলেছিল আমার মতো মেয়েকে সে জীবনেও বিয়ে করবে না। তাহলে আবার সে কি মরে গেল নাকি যে বিয়ে করতে চাইছে? মেহেকের কথা শুনে সবাই হাসতে শুরু করে। নেহাল রাগী দৃষ্টিতে তাকায় মেহেকের দিকে। মেহেক নেহালকে পাত্তা না দিয়েই বলে, বড় আব্বু, তুমি তো সাক্ষী আছো। আব্বু, বাড়ির সবাই, তোমরা সবাই তো সাক্ষীই আছো। সেদিন কে যেন বলেছিল আমার মতো মেয়েকে সে বিয়ে করবে না। তাহলে তার আবার কি হলো যে বিয়ে করতে চাইছে? সে কি মরে ভূত হয়ে গেছে? কারণ সে তো বেঁচে থাকতে বিয়ে করবে না, তাহলে ভূত হয়ে আসে বিয়ে করবে আমাকে, তাই তো?
মেহেকের কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এদিকে বেচারা নেহাল লজ্জায় এদিকে ওদিকে তাকাচ্ছে। রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে, মাথা ঠিক ছিল না তখন। এখন বুঝতে পারছে রাগের মাথায় সব সিদ্ধান্ত নেওয়া ভুল হয়। বাড়ির বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নেয় একদিনেই আশা, আদনান, মেহেক, নেহাল এদের বিয়ে দেবে। মুখ গোমড়া করে বসে আছে মেহেক। রাতে ঘুমানোর সময় শুয়ে শুয়ে আগের কথাগুলো ভাবছে। ছোটবেলায় আম্মু নিজের হাতে খাইয়ে দিত, চুল বেঁধে দিত। রাতে ঘুমানোর সময় মজার মজার গল্প শোনা হতো। মায়ের কথা মনে পড়লে কেমন যেন চোখ ঝাপসা হয়ে যায়। মেয়ের কথা মনে পড়ায় চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এদিকে নেহাল এর উত্তেজনায় ঘুম আসছে না। সে ভাবতেই পারছে না সেই মেহেককে নিজের করে পাবে। তার কেমন যেন নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মেহেকের একটা ছবি বের করে, ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, তুই এত সুন্দর কেন রে? তোকে অনেক অনেক ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকেই তোকে ভালোবাসি। তোর মায়ায় পড়ে গেছি আমি জান পাখি, তোর মায়ায়। এত মায়া কেন? তোর মায়া ভরা চোখে তাকিয়ে আমি মায়ায় পড়ে গেছি জান পাখি। অনেক কষ্ট দিয়েছি না তোকে, যে তোকে বলবো বলবো পাখি, তাও তুই আমার হ। আদনান আর আশা ছাদে দাঁড়িয়ে আছে পাশাপাশি। আশা আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আদনান তাকিয়ে আছে আশার দিকে। আদনান আশার দিকে তাকিয়ে বলে, তোর কোনো আপত্তি নেই তো এই বিয়েতে? আশা মনে মনে বলে, প্রিয় মানুষকে বিয়ে করতে কিসের আপত্তি? তুমি আমাকে কিছু না বলে মিনমিন করে বলে যেন আমার কোনো আপত্তি নাই। বাসার সবাই যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাতেই রাজি। আদনান কিছু না ভুলে আকাশের দিকে তাকিয়ে থাকে। হুট করে আদনান একটা কথা বলে ফেলে যা শুনে আশা চমকে ওঠে। মেহেক ছাদে দাঁড়িয়ে আছে চুল ছেড়ে দিয়ে। লম্বা চুলগুলো শীতের এই মিষ্টি রোদে শুকাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহাল। আর এক সপ্তাহ পর তাদের বিয়ে। সে ভাবতেই পারছি না এই মিষ্টি মেয়েটা তার বউ হবে। ভিতরে ভিতরে অনেক অনুতপ্ত হয় নেহাল। ছেলেদের স্বভাব এই রকম যে তারা মেয়েদের দুর্বল মনে করে। মেয়েদের হাতের পুতুল পেয়েছে, যখন ইচ্ছা তখন নাচাবে যেভাবে খুশি সেভাবে। মাঝে মাঝে খুব রাগ হয় এই পুরুষ জাতির উপরে। তারা নারী জাতিকে খুব দুর্বল মনে করে। তা না হলে নেহাল একটা সামান্য বিষয় নিয়ে কিভাবে মেহেকের গায়ে হাত তুলল? ছেলেরা মনে করে মেয়েদের মন নেই, তাদের কষ্ট নেই, তাদের ফিলিংস নেই। এক মনে মেহেকের দিকে তাকিয়ে আছে নেহাল। ভাবছে অনুশোচনায় ভুগছে। সে কিভাবে পারল হাত তুলতে তার ভালোবাসার মানুষটার গায়ে? রাগের মাথায় যে পুরুষ নারী জাতিকে সম্মান করতে পারে সেই আসল পুরুষ। কারণ রাগের মাথায় মানুষের আসল সত্তাটা বের হয়ে আসে। সে একটা কাপুরুষের মতো কাজ করছে। আদনান আর আশা দুজনে মিলে ঘুরতে বের হয়েছে। আশা শাড়ি পরে নানা রকম ঢং করে পোজ দিচ্ছে আর আদনান আশার ছবি তুলে দিচ্ছে। আদনান ছবি তুলতে তুলতে বলে, আর কত ছবি তুলবি? ছবি তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এই কয়েকটা পিক তুলতে তোমার হাত ব্যথা হয়ে গেছে। প্রায় 70টা ছবি তুলছি। আর কত তুলব? মাত্র 70টা ছবি। ওরে, একটা মানুষের এত ছবি তোলা লাগে? কারো লাগে কিনা জানি না, কিন্তু আমার লাগে। আশা মুখ বাঁকিয়ে বলে, বেশি কথা না বলে পিক তুলে দাও। বেচারা আদনান সে আশার কথা মতো পিক তুলে দেয়। মেহেক রুমে বসে থেকে হাতে মেহেদি দিচ্ছে। নেহাল মেহেকের রুমের দরজায় নক করে। মেহেক মেহেদি দিতে দিতে বলে, দরজা খোলা আছে। নেহাল বিছানায় বসে বলে, মেহু। কতদিন পরে নেহালের মুখ থেকে মেহু ডাক শুনে অবাক চোখে তাকায় মেহেক নেহালের দিকে। মেহেককে এরকমভাবে তাকাতে দেখে নেহাল মৃদু হেসে বলে, এতদিন পরে ডাকা শুনে অবাক হলি? মেহেক বলে, হুম, একটু অবাক হয়েছি। নেহাল বলে, আমার উপরে খুব রাগ না তোর? মেহেক অবাক হয়ে বলে, হঠাৎ এই কথা কেন মনে হলো তোমার? নেহাল বলে, আমি জানি আমি যে কাজটা করছি তারপরে আমার সাথে কথা বলছি সেটাই অনেক। মেহেক বলে, আপনার যে রাগ, এই রাগটা আগে কমান। এই হুট হাটে রেগে যাওয়ার স্বভাবটা আমার একদম পছন্দ না।
নেহাল মাথা নিচু করে বলে, জানি না কি থেকে কিভাবে যে আমি আকাম করে ফেললাম। মেহেক হেসে বলে, একটা কথা বলি, কখনো কোন কিছু যাচাই না করে কারো মুখের কথা বিশ্বাস করে কোন কিছু করা ঠিক না। চোখে যা দেখি কানে যা শুনি তা সত্যি নাও হতে পারে। মাথা নিচু করে বসে থাকে। মেহেক বলে, সেই দিন আপনি দিয়ার সাথে মানে দিয়া কে হয়? দিয়া আমার ফ্রেন্ড হয়। আচ্ছা যাই হোক, বলেন কি বলতে আসছেন? 2 দিন পর তো বিয়ে, সবাই তো শপিং করে ফেলল, তুই শপিং করবি না? আমার যা কিছু প্রয়োজন তা তো আপনি এনেই দিয়েছেন, তার শপিং করার প্রয়োজন কি? এগুলো তো আমি পছন্দ করে কিনে এনেছি, তোরও তো একটা পছন্দের ব্যাপার আছে। আপনি যেগুলো এনে দিয়েছেন এগুলোই আমার পছন্দ হয়েছে, এক্সট্রা করে শপিং করা লাগবে না। বিয়ে কিন্তু একবারই, তাই যা পছন্দ তাই বিয়ে যে পড়বে। আমার পছন্দে যে তোকে পড়তে হবে এর কোনো মানে নেই। আরে আপনি যেগুলো এনে দিছেন ওগুলো আমার পছন্দ হয়েছে, আপনি ভালো করে জানেন আপনার পছন্দ আমার পছন্দ একই। মেহু, লং ড্রাইভে যাবি? এই শীতের রাতের লং ড্রাইভ? শীতের রাতে তো মজা লং ড্রাইভে। আমি যাব না, ওই শীতের মধ্যে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নাই, আমি গরম করে দিব আমি ঠান্ডা লাগলে। মেহেক লজ্জা পেয়ে নেহালকে মনে মনে বকা দেয়। নেহাল বলে, কি হলো, যাবি না? চল যাই, অনেক মজা হবে। ঠান্ডা লাগলে তোমার মজা বের হবে, 2 দিন পরে বিয়ে। বিয়ের পর এমনিতে ঠান্ডা লাগবে, তার থেকে বিয়ের আগে ঠান্ডা লাগানো অনেক ভালো, কয়েকদিন রেস্ট পাবি বলে বলে হাসি দেয়। বেচারি মেহেক লজ্জায় কিছু বলতে পারছে না। তুই কি উঠবি নাকি বসে থাকবি? আমি উঠব না। আমি এখানেই বসে থাকব যতক্ষণ না তুমি কান ধরে উঠো বসো করো। দেখ, আমি অনেকবার সরি বলছি, আমি কান ধরে উঠবস করতে পারবো না। তাহলে আমি বাসায়ও যাব না। এটা কি ধরনের বাচ্চামো আশা? কদিন পর তো তুই বাচ্চার মা হবি, আর এখন তুই বাচ্চাদের মতো জেদ করছিস। তুমি এতদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো? আমি যদি ওই রিয়াদকে বিয়ে করে নিতাম তখন কি হতো? কি আর হতো, আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াতাম। তুমি খুব 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 পচা, তুমি এতদিন তুমি এত বড় সত্যি কথা লুকিয়ে রেখেছ। যেন যখন ফুপি তোমার জন্য মেয়ে দেখতো আমার কতটা খারাপ লাগতো। আমি কাউকে বোঝাতে পারতাম না আমার মনের কথাটা। আশা চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আদনান অসহায় তাকিয়ে আছে আশার দিকে। আশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি কি জানতাম তোমারে পিচ্ছি আশাটা আমাকে এত ভালোবাসে। আমি তো জানতাম পিচ্ছি আশা আমাকে দেখে ভয় পায়। আশা হুট করে কাণ্ড করে বসে যা দেখে আদনান চিৎকার করে বলে ওঠে, তুই আমার শার্টে সর্দি মুছতেছিস ছি। আদনানের কথা শুনে আশা কি করে হেসে ওঠে আর বলে, ঠিক হয়েছে। আদনান বলে, তবে রে বলে আশাকে দৌড়ানি দেয়। আশা দৌড়াচ্ছে আগে আগে, আদনান আশার পিছনে দৌড়াচ্ছে। ভুল শুধরে দিয়ে সাথে থাকাটাই ভালোবাসা। প্রিয় মানুষটার একটু ভুলের জন্য তাকে ছেড়ে দেওয়াটা ঠিক না। মানুষ মাত্রই ভুল, তাই তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। নেহাল আর মেহেক দুজনের লং ড্রাইভে বের হয়েছে। মেন রাস্তায় গাড়ি আপন মনে চলছে। রাস্তা ফাঁকা, হাতে গোনা কয়েকটা গাড়ি চলাচল করছে। মেহেক মেহেলের দিকে তাকিয়ে মনে মনে বলে, মানুষ স্বপ্ন দেখে, আমি আপনাকে দেখি। মানুষ সুখ খোঁজে, আমি আপনাকে খুঁজি। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শূন্যতা। পৃথিবীর সবকিছুর বিনিময়ে আমি তোমাকেই চাই। কথাটা বলেই নেহাল মেহেকের দিকে তাকাই। মেহেক নিহালকে বলে, তাই নাকি খুব ভালোবাসেন আমাকে? নেহাল বলে, কতটা ভালোবাসি যদি বোঝাতে পারতাম তাহলে আর আমাকে ছাড়া আর কিছুই চাইতে না, তুমি সবসময় আমাকে চাইতে। তুমি মানো আর না মানো, তুমি শুধু আমার, মানে আমার। তোমাকে আমি কারো সঙ্গে 1% ও ভাগ করে নিব না। তোমাকে আমি 100%ই চাই, 99% চাই না। অনেককে পাবা কিন্তু আমার মতো কাউকে পাবা না। এই নেহাল অনলি ওয়ান পিস। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বলে দাও তুমি তাকে ভালোবাসো। নিজের অনুভূতি তার কাছে প্রকাশ কর। অন্ততপক্ষে এই আক্ষেপটা থাকবে না যে কেন তাকে বলিনি। বললে সে আমার হতে পারত। সারা জীবনে এই আক্ষেপটা বয়ে বেড়ানোর দরকার কি? কথাগুলো উঠে দিশা নেহালকে।
তুমি যতটা সহজ ভাবছ ততটা সহজ না। আমি যে অন্যায় করে ফেলেছি মেহু কি আমাকে মাফ করবে? একবার ওর কাছে গিয়ে সবকিছু খুলে বলো, তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমি মেহুর সাথে কথা বলবো। বিশ্বাস করো আমার দম বন্ধ হয়ে আসে মেহু যখন আমাকে উপেক্ষা করে। আমার ভীষণ কষ্ট হয়। আর শেষমেশ মেহু কিনা একটা ছেলের সাথে দেখা করতে এসেছে। আমার বিশ্বাস করতে কষ্ট হয় আমার মেহু এই রকম করতে পারে। আরে বাবা, তুমি সামান্য বিষয় নিয়ে এভাবে রাগ করছো কেন? দেখো, ছোট মানুষ বেশি বোঝে না, এটা ভুল করে ফেলছে। রাগারাগি করার কোন দরকার নেই। তুমি সুন্দরভাবে নিজের ভুলের জন্য ক্ষমা চাও। সব ঠিক করে নাও। এই বিষয়ে ওকে কিছু বলার দরকার নেই। আমার মনে হয় কি জানো, মেহু তোমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। আর একটা কথা কি জানো, এই কথায় কথায় গালিগালাজ, হাত তোলার, রাগারাগি করা, এটা একদম ঠিক না। ছেলেদের স্বভাবে এরকম। একটু কিছু হলে গালাগালি না হয় গায়ে হাত তোলা। অন্ততপক্ষে তোমার থেকে এরকম কিছু আশা করিনি। যাই হোক, ভুল করে ফেলছ। এখন দুজনার মধ্যে সবকিছু ঠিক করে নাও। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কি যে হয়েছিল। আমি আজ পর্যন্ত ফুল একটা টোকা দেইনি। সেই মেয়েটির গায়ে আমি হাত তুলেছি। আমার ভিতরে কি চলতেছে তোমাকে বোঝাতে পারবো এখন। অপরাধবোধের আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মান সম্মানের চিন্তা করতে গিয়ে আমি নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট ফেলেছি। মেহু আর নেহান নদীর পাড়ে এসেছে। হালকা হালকা বাতাস বইছে। হালকা কুয়াশা। দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। হুট করে নেহাল মেহুকে জড়িয়ে ধরে। মেহু নেহালের বুকে মাথা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। যদি আমার কোন খারাপ দিক আপনার চোখে পড়ে তাহলে বলে দিবেন, আমি শুধরে নেব ইনশাল্লাহ। তবে কারো কথা শুনে যাচাই নাও করে আমার সাথে কথাটা মাথায় রাখবেন। কথাটা বলে মেহু মাথাটা তুলে নেহালের দিকে তাকায়। আমি কথা দিলাম, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। তুমি কার? আমি তোর। উহু কবি বলেছেন, পুরুষ তুমি কার? পুরুষ বলেছেন, আমি অনলাইনে যখন যাকে পাই আমি তার। মেহুর কথা শুনে হা হা করে করে হাসতে শুরু করে। নিহালের সাথে মেহু হাসতে শুরু করে। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার। কথাটা বলে নেহাল মেহুর কপালে অধর ছোঁয়ায়। যে প্রেমের কোন শেষ নেই, সে প্রেম আমাদের হোক। হাতে হাত রেখে কথাটা বলে উঠে আশা আর আদনান। আশা আদনানকে বলে, আমি না একটা কথা অনেকদিন থেকে ভাবছি। আদনান বলে, কি কথা ভাবছ? আশা বলে, সাবানের প্যাকেটে শুধুমাত্র মেয়েদের ছবি থাকে কেন? ছেলেরা কি গোসল করে না? আশার কথা শুনে আদনান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আশার দিকে। কি উত্তর দিবে আশার প্রশ্নের জবাবে? কি হলো, কি কথার উত্তর দিচ্ছ না কেন? কি উল্টাপাল্টা প্রশ্ন করিস? সাবান কোম্পানিকে জিজ্ঞাস করিস কেন তারা ছেলেদের ছবি দেয় না? আমার মনে হয় ছেলেরা গোসল করে না, যেমন তুমি। আর সাবান কোম্পানি সাবানের প্যাকেটে শুধু মেয়েদের ছবি দেয়, কারণ মেয়েরা তো প্রতিদিন গোসল করে, যেমন আমি। আশার কথা শুনে আদনান রু কুচকে বলে, আমি গোসল করি না। আর তুই প্রতিদিন গোসল করিস। দেখা যাবে 2 দিন পর থেকে কে কতবার গোসল করতে পারে। আদনানের কথা শুনে আশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান মুচকি হেসে বলে, অপেক্ষা কর, তখন দেখতে পাবি আমি গোসল করি কতবার। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। একসাথে আশা এবং আদনান, নেহাল এবং মেহরের বিয়ে সম্পন্ন হয়েছে। বর্তমানে 2 নবদম্পতি বাসর ঘরে অবস্থিত। আশা করি তারা যেন এভাবে পরিপূর্ণ থাকে। সমাপ্ত।